হোটেলে কেয়ারটেকার দেন রাতের খাবার, সকালে মেলে ৩ লাশ। মোট রিজার্ভের নতুন মাইল ফলক অতিক্রম করল $২১ বিলিয়ন। সংসদের উচ্চকক্ষে আনুপাতিক হারে আসন বণ্টন চান মান্না। পাট আমদানিতে নিষেধাজ্ঞা, ক্ষতির মুখে ভারতের ব্যবসায়ীরা। আমরা ৫ আগস্টের আগের পুলিশ না, অতিরিক্ত পুলিশ সুপারের মন্তব্য। ভুলবশত ম্যাগাজিন ব্যাগেই রয়ে যায় আসিফ মাহমুদ। প্রতিপক্ষের হামলায় উপজেলা বিএনপির সদস্য সচিবসহ আহত ১০। বিএনপির কাউন্সিলে ভোট কারচুপির অভিযোগ, পরিত্যক্ত ছাত্রাবাসে মিলল সিলযুক্ত ব্যালট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মগবাজারের হোটেলে রহস্যজনক মৃত্যু, সৌদি প্রবাসী পরিবারের শোকের ছায়া। রাজধানীর মগবাজারের একটি আবাসিক হোটেলে সৌদি প্রবাসী মনির হোসেন, তার স্ত্রী স্বপ্না আক্তার এবং শারীরিক প্রতিবন্ধী ছেলে নাইম হোসেনের রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার রাতে খাবার খাওয়ার পর ৩ জন অসুস্থ হয়ে পড়েন এবং রবিবার সকালে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ প্রাথমিকভাবে খাবারে বিষক্রিয়ার সন্দেহ করছে। তবে ঘটনাটি সন্দেহজনক হওয়ায় পুলিশ মনিরের কেয়ারটেকার রফিকুল ইসলামকে হেফাজতে নিয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যায় যে রফিকুল সন্ধ্যায় খাবার নিয়ে হোটেলে এসেছিলেন। পরে মনির নিজেও পানি আনতে নিচে নেমেছিলেন। নিহত মনিরের পরিবারের অভিযোগ, খাবারের সঙ্গে কিছু মিশিয়ে তাদের হত্যা করা হয়েছে। পুলিশও সন্দেহ করছে যে এটি সাধারণ ফুড পয়জনিং নয়, বরং খাবারে কিছু মেশানো হয়ে থাকতে পারে। সিসিটিভি ফুটেজে রফিকুলের দাবির সঙ্গে কিছু অসঙ্গতিও পাওয়া গেছে। ময়নাতদন্তের রিপোর্ট এবং আলামত পরীক্ষার পরেই এই রহস্যজনক মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এই ঘটনায় পুরো পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বাংলাদেশের রিজার্ভে নতুন মাইল ফলক, স্বস্তি ফিরছে অর্থনীতিতে। বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে এক নতুন মাইল ফলক অর্জিত হয়েছে, যা দেশের অর্থনীতিতে স্বস্তি এনেছে। বর্তমানে আমাদের মোট রিজার্ভ $৩১.৩১ বিলিয়নেরও বেশি। আন্তর্জাতিক মুদ্রা ফান্ডের হিসাবে তা $২৬.৩২ বিলিয়ন। এর মধ্যে $২০.৩১ বিলিয়ন হল ব্যবহারযোগ্য রিজার্ভ, যা দিয়ে আমরা ৫ মাসের আমদানি ব্যয় মেটাতে পারব। রিজার্ভ বাড়ার পেছনে বেশ কয়েকটি কারণ কাজ করেছে। প্রথমত, রেকর্ড প্রবাসী আয়। চলতি অর্থবছরে প্রবাসীরা রেকর্ড পরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন। দ্বিতীয়ত, রপ্তানি খাতেও প্রবৃদ্ধি। তৃতীয়ত, উন্নয়ন সহযোগীদের ঋণ। জুন মাসের শেষ দিকে IMF, ADB, জাইকা এবং AIIB থেকে প্রায় $২.৭ বিলিয়ন ঋণ এসেছে। চতুর্থত, কঠোর নজরদারি। বাংলাদেশ ব্যাংক ওভার ইনভয়েসিং ও মানি লন্ডারিং রোধে কঠোর পদক্ষেপ নিয়েছে, যা টাকা পাচার কমাতে সাহায্য করেছে। পঞ্চমত, রাজনৈতিক পরিবর্তন ও আস্থা। গত বছর আগস্টে সরকার পরিবর্তনের পর প্রবাসীরা বৈধ পথে টাকা পাঠানো বাড়িয়ে দিয়েছেন। একসময় করোনা মহামারীর পর ২০২১ সালে রিজার্ভ $৪৮ বিলিয়ন পৌঁছালেও মুদ্রাস্ফীতি ও আমদানি বাড়ায় তা দ্রুত কমতে শুরু করে। সেই সংকট মোকাবেলায় IMF-এর কাছে ঋণ চাওয়া হয়েছিল। এই রিজার্ভ বৃদ্ধি দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে এবং ভবিষ্যতে অর্থনৈতিক স্থিতিশীলতা বাড়াতে সাহায্য করবে। গণতন্ত্রে ভারসাম্য ও সংস্কার, মান্নার প্রস্তাবনা। বাংলাদেশের রাজনীতিতে এখন চলছে গুরুত্বপূর্ণ সংলাপ। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না সম্প্রতি এই সংলাপের দুটি প্রধান বিষয় তুলে ধরেছেন। প্রথমত, তিনি সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের ক্ষেত্রে সরকারি প্রভাবমুক্ত একটি কমিটি গঠনের উপর জোর দিয়েছেন। এর উদ্দেশ্য হল নির্বাচন কমিশন বা দুর্নীতি দমন কমিশনের মতো গুরুত্বপূর্ণ সংস্থাগুলোতে নিয়োগে নিরপেক্ষতা নিশ্চিত করা। যদিও বিএনপি এর বিরোধিতা করছে, মান্না মনে করেন এটি গণতন্ত্র রক্ষার জন্য অপরিহার্য। এই বিষয়ে এখনও ঐকমত্য হয়নি। দ্বিতীয়ত, গুরুত্বপূর্ণ প্রস্তাবটি হল সংসদের উচ্চকক্ষ বা আপার হাউস গঠন নিয়ে। মান্না উচ্চকক্ষকে আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে গঠন করার পক্ষে, যা তিনি নিম্নকক্ষের প্রতিবিম্ব হিসেবে চান না। তার যুক্তি হল, এতে ক্ষমতার ভারসাম্য বজায় থাকবে। কোনো একক সংখ্যাগরিষ্ঠ দল চাইলেই সহজে সংবিধান পরিবর্তন করতে পারবে না, বরং অন্যান্য দলের সাথে আলোচনার প্রয়োজন হবে, যা স্বেচ্ছাচালিতা রোধ করবে। মাহমুদুর মান্না জানিয়েছেন, এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে আলোচনা চলছে এবং কিছু বিষয়ে বোঝাপড়া তৈরি হচ্ছে। তিনি আশাবাদী যে ঐক্যমতের ভিত্তিতেই এই পরিবর্তনগুলো আনা সম্ভব হবে। এই সংলাপগুলো বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের বাণিজ্য নিষেধাজ্ঞা সীমান্ত অর্থনীতিতে চরম ধাক্কা।
ভারতের মোদী সরকার বাংলাদেশ থেকে পাটসহ মোট 9টি পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে। এর আগেও পোশাক ও সুতোসহ কিছু পণ্য এবং ট্রান্সশিপমেন্ট সুবিধার উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। এই সিদ্ধান্ত ভারতের আত্মনির্ভর ভারত নীতি ও অভ্যন্তরীণ শিল্প সুরক্ষার উদ্দেশ্যে নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই নিষেধাজ্ঞার সবচেয়ে বড় প্রভাব পড়েছে ভারতের পেট্রাপোল স্থলবন্দরে। সেখানকার ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশন এটিকে ভয়ঙ্কর ধাক্কা বলছে। পাট ও অন্যান্য পণ্য আমদানি বন্ধ হওয়ায় পেট্রাপলে 1000-এরও বেশি ভারতীয় শ্রমিক কাজ হারাবেন। বনগাঁ শহরের অর্থনীতি, যা আমদানি রপ্তানির উপর নির্ভরশীল, সেটিও গভীর সংকটে পড়েছে। প্রতিদিন বেনাপোল থেকে যে শতাধিক ট্রাক পণ্য যেত, তার 80 থেকে 85টিই এখন বন্ধ। বাংলাদেশের জন্য এই নিষেধাজ্ঞা পাট শিল্পের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে, কারণ ভারত আমাদের কাঁচা পাট ও পাটজাত পণ্যের অন্যতম প্রধান রপ্তানি বাজার। পাট চাষি ও এই শিল্পের সাথে জড়িত লাখো শ্রমিকের জীবিকা হুমকিতে পড়বে। এছাড়া ভারতের ভিসা নীতির কারণে আগে থেকেই ক্ষতিগ্রস্ত মানি এক্সচেঞ্জ ও অন্যান্য ব্যবসায়ীদের সংকট আরও বাড়বে। সব মিলিয়ে এই বাণিজ্যিক বিধিনিষেধ উভয় দেশের সীমান্ত অর্থনীতিতে বড় ধরনের অস্থিরতা তৈরি করেছে। 5 আগস্টের পুলিশ, চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সমর্পক শাহিনুর কবির আশুলিয়ার বাইপাইল এলাকায় চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। রবিবার 2 অক্টোবর হ্যান্ড মাইকে তিনি ঘোষণা দেন, আমরা 5 আগস্টের আগের পুলিশ না, আমরা 5 আগস্টের পুলিশ। আমরা মানুষের সর্বোচ্চ নিরাপত্তা দিতে চাই, সেজন্য যা করতে হবে করব, তবু মানুষকে স্বস্তি দেব। এই ঘোষণার মূল কারণ হল বাইপাইল বাসস্ট্যান্ডে চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে একটি দুটি পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল, যা স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছিল। একজন ব্যবসায়ী জানিয়েছেন তাদের প্রতিদিন দোকান প্রতি 125 টাকা চাঁদা দিতে হতো। পুলিশের এই নতুন ভূমিকাকে স্থানীয়রা প্রশংসা করছেন। পুলিশ জানিয়েছে তারা চাঁদাবাজদের একটি তালিকা তৈরি করেছে এবং তাদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। বিভিন্ন পরিবহন কাউন্টার ও ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ব্যবসায়ীদের চাঁদা না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। মাইকিংয়ের মাধ্যমে সাধারণ জনগণকে আশ্বস্ত করা হচ্ছে যে অবৈধ কোনো কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না এবং প্রয়োজনে কঠোর আইন প্রয়োগ করা হবে। এই পদক্ষেপগুলো ইঙ্গিত দেয় যে পুলিশ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং চাঁদাবাজ মুক্ত পরিবেশ তৈরি করতে বদ্ধপরিকর। লাইসেন্সড অস্ত্র ও ম্যাগাজিন নিয়ে বিমানবন্দরে আলোচনায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব। স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সম্প্রতি বিমানবন্দরে তার ব্যাগে লাইসেন্সড অস্ত্রের একটি অতিরিক্ত ম্যাগাজিন পাওয়া নিয়ে সৃষ্ট আলোচনার বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন। রবিবার 2 অক্টোবর রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, নিরাপত্তার স্বার্থে তার লাইসেন্স করা বৈধ অস্ত্র রয়েছে। বিশেষ করে গণ অভ্যুত্থানের নেতৃত্বের উপর কয়েক দফা হত্যা চেষ্টার পর ব্যক্তিগত ও পারিবারিক নিরাপত্তার জন্য সরকারি প্রোটোকল বা নিরাপত্তা না থাকলে লাইসেন্স করা অস্ত্র রাখা স্বাভাবিক। তিনি ব্যাখ্যা করেন যে মরক্কোতে যাওয়ার জন্য ভোর 6:50 তার ফ্লাইট ছিল। তাড়াহুড়ো করে প্যাকিং করার সময় অসাবধানতাবশত অস্ত্রের একটি অতিরিক্ত ম্যাগাজিন ব্যাগেই রয়ে যায়। এটি স্ক্যানে ধরা পড়ার পর তিনি সেটি প্রোটোকল অফিসারের কাছে হস্তান্তর করেন। আসিফ মাহমুদ জোর দিয়ে বলেছেন বিষয়টি ছিল সম্পূর্ণ অনৈচ্ছিক বা আনইনটেনশনাল। তার প্রশ্ন, শুধু ম্যাগাজিন দিয়ে তিনি কি করবেন? যদি কোনো খারাপ উদ্দেশ্য থাকত তাহলে তিনি অস্ত্রটি ফেলে যেতেন না। খবর প্রকাশের পর চাপ দিয়ে নিউজ ছড়ানোর অভিযোগও তিনি অস্বীকার করেছেন। তিনি বলেন, ঘটনার পর তিনি টানা 10 ঘণ্টা ফ্লাইটে ছিলেন এবং দীর্ঘক্ষণ পর অনলাইনে এসে বিষয়টি জানতে পারেন। তিনি নাগরিকদেরও নিরাপত্তা ঝুঁকি থাকলে যথাযথ নিয়ম মেনে অস্ত্রের লাইসেন্স করার পরামর্শ দিয়েছেন। মিরসরাইয়ে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল, 10 নেতাকর্মী আহত। চট্টগ্রামের মিরসরাইয়ে উপজেলা বিএনপি সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী এবং বারৈয়ারহাট পৌরসভা বিএনপি আহ্বায়ক মঈনুদ্দিন লিটন সহ 10 জন নেতাকর্মী দলীয় প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন। এই ঘটনাটি ঘটেছে রবিবার 2 অক্টোবর রাত 9টার দিকে বারৈয়ারহাট পৌর সদরের কাশবন রেস্টুরেন্টের সামনে। আহত আজিজুর রহমান চৌধুরীর অভিযোগ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন এবং বারৈয়ারহাট পৌরসভার সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজির অনুসারীরা তাদের উপর লাঠি সোঁঠা নিয়ে হামলা করেছে। তিনি এর কারণ হিসেবে তাদের জনপ্রিয়তায় ঈর্ষাকে দায়ী করেছেন। অন্যদিকে গাজী নিজামুদ্দিন পাল্টা অভিযোগ করে বলেছেন যে তাদের ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা হোটেলের সামনে দাঁড়িয়ে থাকার সময় আজিজুর রহমান চৌধুরীর অনুসারীরা কটূক্তি করে এবং তারাই প্রথমে হামলা করে। এতে তাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। গুরুতর আহত গোলাম মাওলাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। জোরারগঞ্জ থানার ওসি আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে এটিকে দলীয় কোন্দল বলে উল্লেখ করে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। এইদিকে হামলার প্রতিবাদে উপজেলা বিএনপির নেতাকর্মীরা জোরারগঞ্জ থানার সামনে বিক্ষোভ করেছেন। কুষ্টিয়া পৌর বিএনপি নির্বাচন, কারচুপির অভিযোগ ও সিলমারা ব্যালট পেপার উদ্ধার।
কুষ্টিয়া পৌর বিএনপির নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছেন সভাপতি পদে পরাজিত প্রার্থী কাজল মাজুমদার। তিনি নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে পুনরায় নির্বাচনের দাবি করেছেন। রবিবার 2 অক্টোবর বেলা 11টার দিকে কাজল মাজুমদারের সংবাদ সম্মেলন চলাকালীন খবর আসে যে কুষ্টিয়া সরকারি কলেজের পরিত্যক্ত ছাত্রাবাসে 100রও বেশি সিল মারা ব্যালট পেপার পাওয়া গেছে। ঘটনাস্থল পরিদর্শন শেষে কাজল মাজুমদার এই ঘটনার তদন্ত দাবি করেছেন। গত শুক্রবার কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত দ্বিবার্ষিক কাউন্সিলে সভাপতি পদে A.K. বিশ্বাস বাবু এবং সাধারণ সম্পাদক পদে কামাল উদ্দিন বিজয়ী হন। ফল ঘোষণার পর কাজল মাজুমদার ভোট কারচুপির অভিযোগ এনে পুনর্গণনার দাবি করেন। পুনর্গণনার পর বিজয়ী প্রার্থীর ভোটের ব্যবধান আরও বাড়ে। পরাজিত সভাপতি প্রার্থী আলামিন রানা কানাইও নির্বাচনী কার্যক্রমে অনিয়ম ও দুর্নীতির গন্ধ পাওয়ার কথা জানিয়েছেন। তবে কুষ্টিয়া জেলা বিএনপি আহ্বায়ক কুতুবুদ্দিন আহমেদ কারচুপির অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন। সিলমারা ব্যালট পেপার উদ্ধারের বিষয়ে তিনি বলেছেন, যেহেতু এটি জাতীয় নির্বাচন কমিশন দ্বারা পরিচালিত নির্বাচন নয়, তাই যে কেউ ব্যালট পেপার ছাপিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে। তিনি বিষয়টি কেন্দ্রকে জানিয়েছেন। এই ঘটনা কুষ্টিয়া পৌর বিএনপির অভ্যন্তরে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। বন্ধুরা, এই ছিল আজকের বিশ্বদৃষ্টির সর্বশেষ সংবাদ ও বিশ্লেষণ। দেশের অর্থনীতি থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গন এবং সামাজিক বিভিন্ন ঘটনা প্রবাহে চোখ রাখছে বিশ্বদৃষ্টি। প্রতিটি খবর আপনাদের কাছে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার নিরন্তর চেষ্টা আমাদের। দেশের সার্বিক পরিস্থিতি এবং আরও বিস্তারিত তথ্য জানতে চোখ রাখুন আমাদের পরবর্তী আয়োজনে। সত্য ও সঠিক তথ্যের জন্য বিশ্বদৃষ্টির সাথেই থাকুন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।